চ্যাপ্টার তড়িতের মধ্যে নিয়ে আলোচনা করব, তড়িৎ, যেখানেও কিন্তু 12টা মার্কস রয়েছে। এটাও একটা মাধ্যমিকের হিসেবে খুব একটা বড় একটা ইউনিট যেখানে 12টা মার্কস রয়েছে। এবং এই তড়িতের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্রথম থেকেই পড়ে, আমি একবার ছোট্ট করে রিভাইজ করছি, তোরা একটু শোন। দেখ, তড়িতের যেটা প্রথমেই পড়ে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তার আগে ছিল যে আধান। আধান কি করে সায়েন্টিস্টরা পেলেন, যে আধান মানে কি করে আধান সৃষ্টি হলো, সেখানে আমরা পেয়েছিলাম যে কিউ সমান সমান এনই, মানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফারকে আমরা বলি, সেই যে পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হয় সেই পরিমাণ আধান তৈরি হয়। যদি এই পরমাণুটা 10টা ইলেকট্রন ছেড়ে দেয়, এই ইলেকট্রনটা এই একটা মৌল যদি 10 ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এ যদি 10টা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এ কি আধানে পরিণত হলো? ধনাত্মক আধানে। এ 10টা ইলেকট্রন গ্রহণ করলো, মানে এ কোন ইলেকট্রনে কোন আধানে আহিত হলো? এ ঋণাত্মক আধানে আহিত। ঠিক আছে, আমরা এখানে ফর্মুলা পেয়েছিলাম কিউ সমান সমান এনই, যে এর কি করে চার্জ বের করবো, এখান থেকে 10টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে পজিটিভ আধানে আহিত হয়েছে। তাহলে এর ইলেকট্রনের আধান কত হয়? ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁹। তাহলে 1.6 × 10⁻⁹ সঙ্গে আমরা 10 গুণ করে দেবো। এখানে মাইনাস হবে মানটা সাথে শুধুমাত্র, কেন? কারণ এখানে এটা ঋণাত্মক আধানে আহিত হয়েছে। এরকম টাইপের আমরা প্রথমে বলেছিলাম। সেক্ষেত্রে প্রথম সূত্রটা মনে রাখবি যে কিউ সমান সমান এনই। তারপরে আমরা কুলম্বের সূত্র পড়লাম যে এফ সমান সমান কে ইন্টু Q1 Q2/r²। কে এর মান এসআইতে কত হয়? 9 × 10⁹ সিরিজে কত হয়? 1 হয়। এগুলো আমরা বেসিক জিনিস আমরা শিখেছিলাম। এক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে না? তাহলে ভাব, কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে? কুলম্বস বলেছিল বিন্দু আধান এবং বিন্দু আধানের মধ্যে দূরত্ব নগণ্য হলে। ঠিক আছে, তাহলে যদি এই বিন্দু আধানের মধ্যে দূরত্ব সর্বোচ্চ হয়, ঠিক আছে, বিন্দু আধানের মধ্যে দূরত্ব যদি সর্বোচ্চ হয়, তাহলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে? তাহলে সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। বা যদি বড় বড় আধান নিস, ধর তুই নিলি 10⁷ কুলম্ব তড়িৎ আধান, তাহলে এত বড় বড় আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। কারণ কুলম্ব নিজেই বলে দিয়েছে বিন্দু আধান এবং বিন্দু আধানের মধ্যে দূরত্ব নগণ্য হলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। বোঝা গেল? নেক্সট, এরপরে আমরা পড়ছিলাম বিভবের কথা। বিভব মানে কি? একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয় তাকে বলা হয় বিভব। যে ভি সমান সমান W/Q এখান থেকে পেয়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম প্রবাহ মাত্রার কথা। প্রবাহ মাত্রা মানে কি? একটা পরিবাহীর মধ্যে যে আধান প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে তাকেই তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এটা একটা যদি পরিবাহী হয়, এই পরিবাহীর মধ্যে থেকে, ধর এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে থেকে 1 সেকেন্ডে যদি 10টা আধান প্রবাহিত হয়ে যায়, তাহলে বলবো 10/1 মানে কুলম্ব/সেকেন্ড। কুলম্ব/সেকেন্ড মানে এটা কিসের একক হবে? অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার এসআইতে। এগুলো বেসিক জিনিস আমরা পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম নষ্ট ভোল্টের কথা, বলেছিলাম যে একটা ব্যাটারির ভেতরে কিন্তু তার আগে ওহমসের ল পড়েছি। ওহমসের লতে আমরা কী পড়েছিলাম? যে বিভিন্ন ভৌত ধর্ম অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে থেকে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, তার প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, তাই না? বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিকভাবে পরিবর্তিত হবে। দেখ, বিভব মানে কি? তড়িৎ আধানকে টেনে আনতে যে কৃতকার্য করতে তাকে বিভব বলে। তাহলে যদি একটা যন্ত্র, তাহলে একটা যন্ত্র, এই যন্ত্রটা যদি তড়িৎ আধানকে টেনে আনতে বেশি পরিমাণ কার্য করে, তাহলে ওই তারের মধ্যে থেকে বেশি পরিমাণ আধান প্রবাহিত হবে না? 1 সেকেন্ডে যদি বেশি পরিমাণ আধান কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন তাহলে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে না? এটাই তো ওহমস বললো যে বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রাও কী হবে? বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, এক্ষেত্রে এবছরের জন্য ওহমসের সূত্র খুব ইম্পর্টেন্ট। আর এর রোধের মাত্রাটাও খুব ইম্পর্টেন্ট। বলবো না করে পুরোটাই মানে লংই বলে ফেলছি। যাই হোক, আমি আর বেশি ডিটেলসে যাবো না। গ্রাফগুলো ভালো করে পড়বি। আচ্ছা, বিভব এবং ইএমএফ এর মধ্যে ভালো করে পড়বি। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর ওখানকার ইএমএফ মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি? এটা হচ্ছে তড়িৎচালক বল, যেটা কিনা ব্যাটারি তড়িৎ কোষের মধ্যে কাজ করবে। ঠিক আছে, এই ইএমএফ এবং বিভবের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি। রোধাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি যদি এটা একটা পরিবাহী হয়, তাহলে এর মধ্যে একটা রোধ রয়েছে। ধর এটা একটা রোধ, এই রোধের যত তুই দৈর্ঘ্য বাড়াবি, যতই দৈর্ঘ্য বাড়াবি তত দেখবি এই রোধটার, তুই ভাব তোর বাড়িটা যদি তোর মেনলি ট্রান্সফরমারের থেকে 20 কিলোমিটার দূরে হয়, তাহলে দেখবি তোর বাড়িতে সবার বাড়িতে 220 ভোল্ট পৌঁছে, তোর বাড়িতে 210 ভোল্ট পৌঁছাচ্ছে। কারণ তোকে ওই তারটা ওটা ক্যারি করে নিয়ে যাচ্ছে আধানকে। তাই জন্য ওই তারটা কিছু পরিমাণ আধানকে যেতে বাধা দিচ্ছে, যাকে আমরা বলি রোধ। তাহলে রোধ কিন্তু দৈর্ঘ্যের সাথে কী হবে? সমানুপাতি। আবার রোধ ওর ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। দেখবি যখন বাড়িতে এসি লাগানো হয়, তার আগে যে মিটারের তারটা সেটাকে চেঞ্জ করতে হয়, মোটা তার লাগাতে বলে না? মোটা তার লাগালে কী হয়? ওই তারের ভেতরে সারফেস এরিয়াটা বেড়ে যায়। সারফেস এরিয়াটা বড় হয়ে গেলে তখন কী হয়? ওর ভেতরে দিয়ে বেশি পরিমাণ আধান ফ্লো হতে পারে। আধান ফ্লো হলেই সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। সেই কারণে আর মানে রোধটা তখন কমে যাচ্ছে। তো আধান বেশি করে প্রবাহিত হচ্ছে মানে রোধ কমে যাচ্ছে। সেই কারণে আর প্রপোর্শনাল কী হচ্ছে? 1/a হয়ে যাচ্ছে। এবং আর প্রপোর্শনাল তাহলে হচ্ছে কী পেলাম? আর প্রপোর্শনাল এল আর আর প্রপোর্শনাল 1/l। এইবার
এইখান থেকে তুই পেয়ে গেলি যে আর প্রপোর্শনাল এল বাই এ পেলি, তাই তো। এখান প্রপোর্শনাল তুলে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ধ্রুবকটা কি, ধ্রুবকটা হচ্ছে রো। তাহলে এখানে কি আর সমান সমান রো এল বাই এ, এটাই ছিল সূত্র, যতদূর মনে পড়ছে। ঠিক বললাম তো, যে আর সমান সমান রো এল বাই এ, রো মানে রোধাঙ্ক, এক্ষেত্রে রোধাঙ্ক কাকে বলে তুই বের করতে পারবি। আচ্ছা, তারপরে রোধাঙ্কের মাত্রা খুব ইম্পর্টেন্ট। পরিবাহিতাঙ্ক কি, রোধাঙ্কের অনন্যক রাশিকেই পরিবাহিতাঙ্ক বলে। তাহলে রোধাঙ্ক রো মানে যদি হয় আর এ আর বাই এল, তাহলে পরিবাহিতাঙ্ক মানে কত হবে, পরিবাহিতাঙ্ক মানে উল্টে দিবি, তাহলে সেটাই হবে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কের মাত্রা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা পড়েছিলাম জুলের সূত্র, যে তুই যত পরিমাণে কোনো একটা যন্ত্রে কাজ করবি সেই যন্ত্রে কিন্তু তাপ উৎপন্ন হবে। এইচ প্রপোর্শনাল ডাব্লিউ, সেখান থেকে আমরা গাণিতিক যেমন ডাব্লিউ সমান সমান পেয়েছিলাম ভি ইন্টু কিউ, সেখানে আরও ভ্যালু পুট করে আমরা মান পেয়েছিলাম যে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। সেখান থেকে জুলসের সূত্র এলো যে এইচ প্রপোর্শনাল কখনো আই হবে যখন রোধ এবং সময় অপরিবর্তিত হবে, যা তোরা বুঝতে পেরেছিস। তো এক্ষেত্রে জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট। জুলের সূত্র সব থেকে প্রবলেম হয় কখন, স্যার জে এর মানটা কখন কি বসাবো বুঝতে পারছি না। জে এর মানটা যে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে, এই জে এর মানটা সিজিএসে থাকলে তুই শুধু বসাবি 4.2, ঠিক আছে। যখন উৎপন্ন তাপ কিসে থাকবে, উৎপন্ন তাপ যদি ক্যালোরিতে থাকে তুই তখন বসাবি 4.2, ঠিক আছে। আর যদি দেখিস যে ওটা সিজিএসে রয়েছে এবং আর্গে রয়েছে এবং ক্যালোরিতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4.2 × 10⁷ তোকে গুণ করতে হবে। আর যদি দেখিস দুটো এসআইতে রয়েছে, উৎপন্ন তাপও এসআইতে, কার্য এসআইতে, তাহলে জের মানটা বসাবি শুধু 1। কি বললাম বুঝতে পেরেছিস। ক্যালোরি দেখলেই যদি দেখিস জুল আর ক্যালোরি রয়েছে, তাহলে অঙ্কের মধ্যে যদি দেখিস যে জুল আর ক্যালোরি কোনো একক রয়েছে, তাহলে মনে রাখবি জের মান তুই কী বসাবি, জের মান শুধু বসাবি 4.2। আর যদি দেখিস অঙ্কের মধ্যে কোনো আর্গ এবং ক্যালোরি কোনো অঙ্ক রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুই জের মান বসাবি 4.2 × 10⁷। আশা করি বুঝতে পেরেছিস। তারপরে আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। ক্ষমতা মানে কার্য বাই সময়, সেখান থেকে ডাব্লুর মান বসিয়ে দিলে পেয়েছিলাম ভি কিউ বাই টি, সেখান থেকে পি সমান সমান পেয়েছিলাম ভিআই। আরও অনেকগুলো সূত্র এখানে ডিরাইভ করে পেয়েছি, যে পি সমান সমান আই স্কোয়ার আর, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, প্রতিটা ডিরাইভ করে আমার এই পেজে লেখা আছে, ঠিক আছে। এরপরে এই বছর অঙ্কের জন্য ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা, এক রোধাঙ্ক, সেকেন্ড এই তড়িৎ ক্ষমতা মানে তড়িৎ শক্তি বের করে, যে একটা বাড়িতে 10টা পাখা, 2টো ফ্যান, একটা টিভি জ্বললে মোট কত বিদ্যুৎ শক্তি খরচ হবে মাসে, এরকম টাইপের যে অঙ্কগুলো, বা রোধাঙ্কের অঙ্ক, যে একটি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম দ্বিগুণ, ক্ষেত্রফল অর্ধেক করা হলো, তাহলে রোধাঙ্কর কী পরিবর্তন হবে, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো বারবার করে বলছি, এই যে তড়িৎ ক্ষমতা মানে তড়িৎ ক্ষমতা দিয়ে একটা ছোট্ট অঙ্ক দিতে পারে 1 নম্বরের, আর তড়িৎ শক্তি দিয়ে বড় অঙ্ক এবং রোধাঙ্কের একটা বড় অঙ্ক এবছর তড়িতের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। আর কী কী আছে, মোটরের গঠনটা দেখে যাবি এবছর কিন্তু। এখান থেকে অ্যাম্পিয়ার, ফ্লেমিং, ফ্যারাড খুব ইম্পর্টেন্ট। ইএমএফ মানে তড়িৎ আবেশের কথা বলছি, তড়িৎ আবেশ কাকে বলে ভালো করে পড়ে যাবি। মোটরের গঠন থেকে যেমন আর্মেচার কী, সমস্ত টুকটা শর্ট প্রশ্ন আসবে, সেখানে মোটরের গঠনটা দিয়ে দিয়েছি, দিতে পারে কোশ্চেনে। বাল্যচক্র কী, ঠিক আছে। তারপরে কী কী বিষয়ের উপর বাল্যচক্র নির্ভর করে, মনে আছে তো ফ্লেমিংয়ের সূত্রটা, ফ্লেমিংয়ের সূত্রের উপর নির্ভর করে বাল্যচক্র গতি নির্ণয় করে, ঠিক আছে। মোটর আর ডায়নামো দুটো জিনিস আলাদা। মোটরে কী হয়, তুই তড়িৎ শক্তি দিস, তার ফলে মোটর ঘোরে। ডায়নামো মানে হচ্ছে জেনারেটার ঘোরাস মানে যন্ত্র কাজ করছে, তারপরে তড়িৎ উৎপন্ন হচ্ছে। মোটরে তড়িৎ দেওয়ার ফলে যন্ত্র কাজ করছে, তড়িৎ থেকে যন্ত্র শক্তি। আর ডায়নামোতে কী হচ্ছে, যন্ত্র শক্তি থেকে মানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সবাই এটা ভুল করে। এসি ডিসি গ্রাফ কি, এসি মানে সময়ের সঙ্গে পরিবর্তনের প্রবাহ মাত্রা, ডিসি মানে সময়ের সঙ্গে সমানভাবে যায়। এসি অপেক্ষা ডিসির সুবিধা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া শর্ট সার্কিট কি, আর্থিং কি, এইগুলো কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবার ফ্লেমিংয়ের সূত্র, সবার নিশ্চয়ই ফ্লেমিংয়ের সূত্র মনে আছে, ওই যে বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহ দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই ক্রিয়াশীলটি বলের অভিমুখ নির্দেশ করবে। যেটা ধর এটা একটা হচ্ছে অশ্বঘূর্ণায়তাকৃতি চুম্বক, এটা একটা চুম্বক, এই চুম্বকের এইখান থেকে তার প্রবাহিত হয়েছে, তাহলে দেখ এটা নর্থ পোল, এটা সাউথ পোল, নর্থের থেকে সাউথের দিকে তর্জনী নির্দেশ করছে কি চৌম্বক ক্ষেত্রের দিক, আর এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধর এই যে ভেতর দিকে এইখান থেকে তড়িৎটা এই বরাবর প্রবাহিত হচ্ছে, এই বরাবর তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাহলে উৎপন্ন যে বল সেটা উপর দিকে কাজ করছে না, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ উপর দিকে কাজ করছে না, এই বলটাই তো উপরে সেই বাল্যচক্রটাকে ঘোরাবে, বুঝতে পারছিস। আমি একটু ফাস্ট বলছি, অনেক কিছু স্কিপ করছি জানি, এটা বোঝানোর জন্য না, কিন্তু তাও মানে বলছি তো, না বোঝালে হচ্ছে না, সেই কারণে বলেই ফেলছি। তো এগুলো দেখে নিবি যে অ্যাম্পিয়ার, ফ্লেমিং, ফ্যারাডের সূত্র, এইগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু সূত্রগুলো, ঠিক আছে।
শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ পরপর যোগ করতে হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পরপর 1/, করে যুক্ত করতে হয়, এগুলো তো জানিস। এবছর বারবার করে বলবো, এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আচ্ছা নষ্ট ভোল্ট কি? নষ্ট ভোল্ট খুব ইম্পর্টেন্ট, যে একটা রোধের সঙ্গে যখন তড়িৎ কোষ যুক্ত থাকে, সেই তড়িৎ কোষের মধ্যেও কিন্তু অভ্যন্তরীণ কিছু রোধ কাজ করে, সেই রোধটাকে আমরা ক্যালকুলেট করি না, কিন্তু ওই রোধটার জন্য কি হয়, প্রবাহ মাত্রা যেটা বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এই সমস্ত জিনিস খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, আমি কোশ্চেন লিখেও দিচ্ছি, এগুলো থেকে পাঠিয়ে দেবো। তো এই ছিল তড়িতের কিছু ইম্পর্টেন্ট সাজেশন, তার সাথে কিছু কোশ্চেন ডিসকাশনও হয়ে গেল। তো যাই হোক, তোরা এগুলো একটু ভালো করে দেখ। তারপরে নেক্সট হচ্ছে আমাদের এবার চ্যাপ্টার 6 পরমাণু নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব। এই পরমাণু নিউক্লিয়াসের প্রথম যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মির পার্থক্য। দেখ, তার আগে একটু বেশি কথা বলে নিই, পরমাণু তেজস্ক্রিয়তা কেন দেখায়, কোনো মৌল তেজস্ক্রিয়তা কেন দেখাবে? যে সমস্ত মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 210-এর থেকে বেশি, সেক্ষেত্রে কোনো পরমাণু নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটি বিকর্ষণ বল কাজ করে, এবং এই বিকর্ষণ বল কাজ করার ফলে তারা বেরিয়ে আসতে চায় নিউক্লিয়াস থেকে, এবং এই বেরিয়ে আসার ফলে তারা 3 রকমের রশ্মি নির্গমন করে, আলফা, বিটা, গামা। আর সেই কারণেই আমরা বলি কোনো তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা, গামা রশ্মি নির্গমন করে। আরেকবার বলছি, শুনে নে, কোনো পরমাণু তেজস্ক্রিয়তা দেখায় কেন? তার কারণ পরমাণুর যদি ভর সংখ্যা 210-এর থেকে বেশি হয়, পারমাণবিক সংখ্যা যদি 210-এর থেকে বেশি হয়, তখন সেক্ষেত্রে ওই মৌলের নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, এবং সেই সময় প্রোটন এবং নিউট্রন চায় বাইরের দিকে বেরিয়ে আসতে, এবং এই বাইরের বেরিয়ে আসার ফলে তারা 3 রকমের রশ্মি বিকিরণ করে, আলফা, বিটা, গামা, এবং এই 3টে রশ্মি এই সমস্ত মৌল নির্গমন করে, তাকে আমরা বলি তেজস্ক্রিয় ধর্ম দ্বারা দেখাচ্ছে, আমরা হিসেবে তাকে গণ্য করি। এর উপর একটা স্টেবিলিটি বেল্টের ক্রম আছে, যে যাদের নিউট্রন বাই প্রোটন রেশিও যদি 1.5 থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তারা তেজস্ক্রিয়তা দেখাবে। তো এই সব কথা তো জানার দরকার নেই, এগুলো 11-12 উঠলে জানতে পারবি। তো এখন যেটা জানার বিষয়, সেটা আমি বলে দিই যে কোনো মৌল তেজস্ক্রিয়তা কেন দেখায়। এইবার প্রশ্ন উঠছে যে আলফা রশ্মি নির্গমন হওয়া মানে কি? যদি কোনো মৌলের কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে 2টো প্রোটন আর 2টো নিউট্রন নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি একটা আলফা কণা বেরিয়েছে। এবার ভাব, ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রন, সেখানে উপরে প্রোটন 2টো বেরিয়েছে, নিউট্রন 2টো বেরিয়ে, মোট 4টে কণা বেরালো, উপরে 2টো, তাহলে 4টে হলো উপরে ভর সংখ্যা, আর নিচে পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? পারমাণবিক ক্রমাঙ্ক হবে 2, তাহলে উপরে 4 নিচে 2। এরকম ভর সংখ্যার এরকম পারমাণবিক সংখ্যা কাদের আছে? এরকম ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা আছে কাদের মধ্যে? আছে হিলিয়ামের। সেই কারণে আলফা কণাকে বলা হয় হিলিয়াম কণার স্রোত। তারপরে বিটা কণার কি হয়? বিটা কণায় ভেতরের নিউট্রন 2 ভাগে ভেঙে যায় প্রোটন এবং ইলেকট্রনে। এইবার তাহলে ভেতরে কি হলো? নিউট্রনের সংখ্যা কমে গিয়ে সেটা প্রোটনে কনভার্ট হয়ে গেল, এবং একটা কি তৈরি হলো? ইলেকট্রন তৈরি হলো। এই ইলেকট্রন পরে বাইরে বেরিয়ে আসে, বুঝতে পেরেছিস কথাটা? সেই কারণে এই বিটা কণাকে বলা হয় ঋণাত্মক কণার স্রোত। তার কারণ নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন কণাটা 2 ভাগে ভেঙে গিয়ে প্রোটন আর ইলেকট্রন তৈরি করে। প্রোটন মানে একটা প্রোটনের সংখ্যা বেড়ে গেল আগের থেকে, আবার একটা নিউট্রনের সংখ্যা কিন্তু কমে গেল নিউক্লিয়াসের ভেতরে। সেই কারণে উপরে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় শুধু কি? পারমাণবিক সংখ্যা 2 বেড়ে যায়। তার কারণ নিউট্রনের মধ্যে একটা ভেঙে গিয়ে প্রোটন তৈরি হয়েছে, তাই প্রোটন বেড়ে গেল, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেল, আর ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। সেই কারণে এটাকে বলা হয় কি? ঋণাত্মক কণা স্রোত। আর গামা রশ্মি কোনো কণা নির্গত হয় না, গামা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয় এই তেজস্ক্রিয় মৌল থেকে, ঠিক আলোর মতো, কিন্তু আলোর শক্তির থেকে এর শক্তি বেশি হয়, ঠিক আছে? এবার ভাব, তাহলে কার ভর বেশি হবে? আলফা মানে 2টো প্রোটন আর 2টো ইলেকট্রনের যোগফল হচ্ছে একটা আলফা কণা, তাহলে আলফা কণার ভর সবসময় বেশি হবে। আর বিটা কণা মানে কি? একটা ইলেকট্রন কণা বেরাচ্ছে, তাহলে একটা ইলেকট্রন কণার ভর তার থেকে কম হবে, তাহলে আলফা কণার থেকে বিটা কণার ভর কিন্তু কম হবে। তার থেকেও কম হবে কার ভর? সেটা হচ্ছে গামা, কারণ গামা রশ্মি নির্গত হচ্ছে মানে কোনো কণা নির্গমন হচ্ছে না, ওটা একটা আলোর মতোই একটা তরঙ্গ নির্গত হচ্ছে, বুঝতে পেরেছিস? এর অনুযায়ী
ভেদন ক্ষমতা কী করে বের করবি? তুই ভাব, তোকে বললো আলফা বিটা গামার মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি, তাহলে ভাব যার ভর বেশি সে কি সব কিছুকে ভেদ করে যেতে পারবে? যদি আমি একটা বিশাল বড় ভরালা পাথরের টুকরোকে একটা জালের মধ্যে যদি গলাতে চাই, ও কি গলতে চাইবে? গলতে চাইবে না। কিন্তু যার ভর ছোট হবে, একটা ছুঁচ নিলাম, তাহলে ওর ভর খুব অল্প, পাথরের ওই গোল পাথরের তুলনায় ওর ভরটা কম বলে ও সহজেই ওর মধ্যে দিয়ে চলে যেতে পারবে। তাহলে যার ভর বেশি হবে তার ভেদন ক্ষমতা কিন্তু কম, আর যার ভর কম হবে তার ভেদন ক্ষমতা বেশি। তাহলে গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এবং আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে কম। আয়নিত করার শক্তি কার বেশি হবে? যার ভর বেশি। যার ভর বেশি সে যখন যাবে, সে যখন অন্য পার্টিকেলগুলোকে বেশি ডিস্টার্ব করবে না। এখন যদি একটা লোক, খুব শক্তিশালী একটা লোক যে 10-15 দিন জিম করে বিশাল শক্তিশালী হয়ে গেছে, সে এখন রাস্তা দিয়ে হাঁটবে, 10 জনকে সে ধাক্কা মারবে, হাত ফুলিয়ে হাঁটবে, তাই না? তাহলে সেক্ষেত্রে অন্যান্য জিনিসগুলোকে তো মানে বেশি করেও আঘাত করবে। আয়নিত করতে পারবে কাকে বেশি? ওই আলফা কণার, কিন্তু সেই কারণে আয়রন ক্ষমতা বেশি হবে, তারপরে বিটা কণার, তারপরে গামা কণার। মনে রাখবি কি, যার ভর বেশি সে সবাইকে ধাক্কা মেরে যেতে পারবে, কারণ তার ভর বেশি, তো তার আয়রন শক্তি মানে বেশি। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য। আবারও বললাম, আলফা কণা কিন্তু আয়রন শক্তি সব থেকে বেশি, বিটার তার থেকে কম, গামার সবচেয়ে কম। ভেদন ক্ষমতা গামার সবচেয়ে বেশি, বিটার কম, আলফার সবচেয়ে কম। তাহলে এইভাবে মনে রাখতে হবে। তোকে যদি বলি বল আলফা কণার ভর কত, তাহলে তুই ভাব প্রোটনের ভর যা, নিউট্রনের ভরও তার কাছাকাছি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি প্রোটনের ভর আর নিউট্রনের ভরকে সমান ধরে নিতে পারি। তাহলে মোট তাহলে কটা কণা বেরাচ্ছে? মোট তো 4টে কণা বেরাচ্ছে, 2টো প্রোটন 2টো নিউট্রন। তাহলে 4-এর সঙ্গে একটা প্রোটনের ভর গুণ করে দে, তাহলে আলফা কণার ভর পেয়ে যাবি। বিটা কণা মানে কি? ইলেকট্রন কণার স্রোত। তাহলে একটা ইলেকট্রন কণা বেরালে কত মান হয়? 1.6 × 10⁻19। তাহলে বিটা কণার মান কত হবে? -1.6 × 10⁻19। তাই তো? ঋণাত্মক কণা তো, নেগেটিভ হবে যে, সেই কারণে সামনে। তারপরে তেজস্ক্রিয়তা ব্যবহার ইম্পর্টেন্ট। আলফা, এবার এই বছর আলফা কণা বেরোনো মানে উপর থেকে ভর সংখ্যা থেকে 4 কমবে, পারমাণবিক থেকে 2 কমবে, এরকম একটা অঙ্ক এবছর মাধ্যমিকে থাকবে যে এত একটা পরমাণু, এই পরমাণু থেকে 4টে আলফা কণা বেরিয়েছে, 2টো বিটা কণা বেরিয়েছে, তারপর একটা গামা কণা বেরিয়েছে, এরকম একটা অঙ্ক কিন্তু এবছর থাকবে মাধ্যমিক পরীক্ষায়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য। বিভাজন মানে কি? একটা বেশি পারমাণবিক ভরযুক্ত নিউক্লিয়াস ভেঙে যাবে, ভেঙে গিয়ে 2টো সমপরিমাণ পরমাণুতে বিভক্ত হবে, এর ফলে আরও কিছু নিউট্রন তৈরি করবে এবং কিছু শক্তির মুক্তি ঘটাবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? নিউক্লিয় বিভাজন। তোরা সবই পড়েছিস, আমি জাস্ট একটু বলে রাখছি। এই যে শক্তিটার মুক্তি ঘটাবে, এই শক্তিকে কাজে লাগিয়ে পরে তড়িৎ শক্তি উৎপন্ন করা হবে, যাকে আমরা, এইটা কোথায় করা হয়? নিউক্লিয় রিঅ্যাক্টরে কাজ করা হয়, যেখানে এই পরমাণুর বিভাজনের ফলে যে তাপ শক্তি উৎপন্ন হবে, এই তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোথায়? নিউক্লিয় রিঅ্যাক্টরে। এই নিউক্লিয় রিঅ্যাক্টরে D2O ব্যবহার করা হয় মডারেটর হিসেবে, এগুলো একটু মনে রাখিস। তারপরে তো কী পড়বি? তারপরে ছিল সংযোজন। সংযোজন মানে কি? 2টো পরমাণু নিউক্লিয়াসকে যুক্ত করতে হবে, কিন্তু এটা যুক্ত করতে গেলে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল খুব বেশি হয়। এবার এই বিকর্ষণ বল খুব বেশি হওয়ার জন্য, এই বিকর্ষণ বলটাকে রোধ করার জন্য উচ্চ তাপের প্রয়োজন হয়, আর খুব উচ্চ তাপের প্রয়োজন হয়। আর এই উচ্চ তাপটা কোথা দিয়ে ইউজ করা হয়? ওই বিভাজন প্রক্রিয়ায় যে উৎপন্ন যে তাপ হয়েছিল, ওই তাপটাকে ইউজ করা হয় নিউক্লিয় সংযোজনে। এই কারণে সংযোজন ঘটানোর আগে বিয়োজন ঘটানো হয়। এটাই বছরের জন্য ইম্পর্টেন্ট যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। পরবর্তী কোশ্চেন তোরা পড়বি যেটা, সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি কী বা ভর ত্রুটি কী। ভর ত্রুটি এবছরের জন্য ইম্পর্টেন্ট। ভর ত্রুটি কিছুই না, একটা পরমাণুর তুই যদি দেখিস যে নিউক্লিয়াসের ভেতরে 10টা প্রোটন আছে, 5টা নিউট্রন আছে, কথা বলছি, 10টা প্রোটন আছে, 5টা নিউট্রন আছে, তাহলে তুই একটা প্রোটনের ভর কত হয়? 10টা দিয়ে গুণ করবি। একটা নিউট্রনের যত ভর হয় 5টা নিউট্রন দিয়ে গুণ করবি, দুজনকে যোগ করে দেখলি তোর মোট ভর আসছে, কথা বলছি, তোর ভর আসছে 20 গ্রাম। কিন্তু তুই যখন শুধুমাত্র পুরো নিউক্লিয়াসটার ভরটাকে মাপছিস, তখন দেখছিস ওর ভর আসছে 19 গ্রাম। তাহলে এই যে আলটিমেটলি তো একই হওয়ার কথা ছিল, কিন্তু ভরের তো পরিবর্তন হলো। এই ভরের পরিবর্তন হওয়াটাকেই বলা হয় ভর বিচ্যুতি। আশা করি এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলোই আসবে, খুব ইম্পর্টেন্ট। যেটা আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য পড়বি। সেকেন্ড পড়বি নিউক্লিয় সংযোজন ঘটনার আগে বিয়োজন কেন ঘটানো হয়।
থার্ড পড়বি নিউক্লিয় রিঅ্যাক্টরের কাজ কি, ফোর্থ পড়বি নিউক্লিয় বিভাজন এবং সংযোজনের মধ্যে মেন পার্থক্য কী। এই চারটি জিনিস যেন দেখাই হয়। এরপরে দেখ 1 মেগাভোল্ট সমান সমান কত জুল, 1.602 ইন্টু 10⁻⁻13 জুল। 1 মেগাভোল্ট সমান সমান কত ইলেকট্রন ভোল্ট, 10⁶ ইলেকট্রন ভোল্ট। এইগুলো যেন অবশ্যই দেখা থাকে। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের মেন টপিক। তো যারা এতক্ষণ প্রায় 30 মিনিটেরও বেশি ভিডিওটা হয়ে গেছে হয়তো, তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছিস, সত্যি তোরা অনেক কনসেন্ট্রেট হয়ে ভিডিওটা দেখলি। এটাই অনেকের মধ্যে নেই, হয়তো প্রথমে তারা অনেকেই রয়েছে, যদি 100 জন ভিডিওটা দেখে তার মধ্যে 80% লোক মানে মাঝখানে এসেই চলে যায়। তোরা যারা এই লাস্ট পর্যন্ত এসেছিস তাদেরকে সত্যি কুর্নিশ জানানোর মতো, কারণ এই সময় কনসেন্ট্রেশন খুব ল্যাক হয়। দেখ এত মনে হচ্ছে যে এই স্যারটা ঠিক হচ্ছে তো বলছে, তো ওই স্যারটা ঠিক বলছে না, তো এই স্যারটার প্রতি বিশ্বাস করতে তোদের ভয় হয়। কিন্তু বিশ্বাস যখন করেছিস তখন পুরো ভিডিওটা দেখ, আর পুরো ভিডিওটা দেখে যেইগুলো বললাম সেগুলো পড়। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই কারণেই করছি যে তোদের সাথে আমার ইন্টারাকশান থাকে। তার কারণ তুই প্রথম দিনের ওইগুলো যদি আজকে পড়ে আসিস, সেকেন্ড দিন আজকে এগুলো পড়বি, আমি আবার একদিন গ্যাপ নেবো, তারপরের দিন থার্ড পার্টটা আপলোড করবো, তাহলে তোর এর মধ্যে এই পার্টটা তোর কভার হবে। এই কারণেই আমার এটার উদ্দেশ্য যে পার্টে পার্টে ভিডিও বানানো। তো যারা যারা ভিডিওটা দেখলি কমেন্ট সেকশানে জানাস কী কী ভালো লাগলো, কেন ভালো লাগলো। আর যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাস যে আর কি কি হলে ভালো লাগতো। তো চল বাই, নেক্সট ভিডিও মানে পার্ট 3 যে ভিডিও, ওটার জন্যও কিন্তু সবাই আমাকে বলিস, আমি ওটা কিন্তু আপলোড করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো সবাই এখন মন দিয়ে পড়, টাইমটা খুব ছোট অল্প, এখন মনে অনেক চিন্তা আসবে, কিন্তু এখন একটাই কাজ, সেটা হচ্ছে পড়া। কারণ আর 5-6 দিন পর মাধ্যমিক পরীক্ষা, খুব টেনশনের সবার, কিন্তু ভাই ভালো হবে। যারা পুরো ভিডিওটা দেখলি তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাস যে কেমন লাগলো পুরো ভিডিওটা। আর যদি কারোর এছাড়াও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলিস, আমি সেইগুলোর উত্তর দেবো। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যা। এই ভিডিওটার ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে তোরা জয়েন হয়ে যাস। জানি এই সময়টা খুব টেনশন, খুব চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাকে পড়তেই হবে। আর আমি যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো যেন অবশ্যই পড়া হয়ে যায় রেগুলার। আর বিশ্বাস রাখিস যে এইখান থেকেই আসবে, এবং এইগুলো আমি তোদেরকে এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, এই পেজটার ফটো। তো তাহলে তোরা এইখান থেকে সমস্ত ভিডিওগুলো এখানে কিন্তু সমস্ত এই প্রশ্নগুলো পেয়ে যাবি, এবং এখানে কিন্তু উত্তরগুলো তোকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আর যেগুলো স্টার মার্কস হচ্ছে সেগুলো ভালো করে দেখবি, ঠিক আছে। তো আজকে এইটুকুনি বলার ছিল। চল ভাই, দেখা হবে থার্ড পার্টের ভিডিওতে। থার্ড পার্টের ভিডিও কিন্তু খুব